বাজেটে সামাজিক নিরাপত্তায় জোর দেবে সরকার, বাড়ছে সুবিধাভোগী ও বরাদ্দ। পুরনো কর্মসূচি চালু রেখেই হবে নতুন কার্যক্রমের বাস্তবায়ন। যারা অবহেলিত এবং দুর্দশাগ্রস্ত তারাও কিন্তু এই পূর্ণ জীবনচক্রকাল ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে স্থান পেয়েছে। পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি নিশ্চিতে কর্পোরেট ট্যাক্সের ছাড় চান সংশ্লিষ্টরা। মুনাফায়ের উপর দ্বৈত কর প্রত্যাহারের দাবি। গভর্নরের সাথে সম্পাদক পরিষদের বৈঠক। ব্যাংক রেজুলেশন আইনের 18 ক ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ। ব্যাংক খাতে সংস্কারের তাগিদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নানা সংকটে দরিদ্র হচ্ছে মানুষ। সংসারের ব্যয় মেটাতে দেশের বিপুল সংখ্যক মানুষের হিমশিম অবস্থা। তাই সামাজিক নিরাপত্তায় জোর দিয়েছে সরকার, বাড়ছে সুবিধাভোগী এবং বরাদ্দের পরিমাণ। পুরনো কর্মসূচি চলমান রেখে বাস্তবায়ন হবে নতুন কার্যক্রম, যার অন্যতম ফ্যামিলি কার্ড। শুধু এই কর্মসূচিতেই বরাদ্দ 12,500 কোটি টাকা। কর্মহীন শ্রমিক অর্থাৎ বেকারদের সুরক্ষা দিতেও বাজেটে রাখা হতে পারে বরাদ্দ। রিমন রহমানের রিপোর্ট। যতদিন যাচ্ছে কঠিন হচ্ছে রোজিনা আক্তারের বেঁচে থাকা। স্বামী আর নিজের সীমিত আয়ে 2 সন্তান নিয়ে প্রতিনিয়তই চলছে জীবন সংগ্রাম। রাজধানীর একটি বস্তির ছোট্ট এক কামরায় 4 জনের বসবাস। সরকারের সামাজিক নিরাপত্তামূলক শতাধিক কর্মসূচি এতদিন চলমান থাকলেও এই পরিবার পায়নি কোনো সুবিধা। কিন্তু নতুন সরকারের উদ্যোগে ছিঁড়েছে ভাগ্যের শিকে। মিলেছে ফ্যামিলি কার্ড, পেয়েছেন 2,500 টাকা। কিছুটা স্বস্তি মিললেও তা কি যথেষ্ট? 2,500 টাকা দেখা যায় আমি 25 কেজি চাল কিনতাম। আমার মাসে মনে করেন চাউলটা গড়ে। মেয়ের পড়ার খরচাটা মনে করেন চাল না কিনলে মেয়ের মাদ্রাসা পড়াটা খরচাটা এদিক দিয়ে আমার খুব সুবিধা হয়েছে। মনে করেন আমাকে বাড়ি ঘর নাই, অস্থায়ী জীবন বস্তির মধ্যে থাকে। বস্তি ভাঙ্গা দিলে তো আর আমাকে ঠিকানাই নেই। মূল্যস্ফীতি এবং আয়ের পথ সংকুচিত হয়, দরিদ্র হচ্ছে মানুষ। দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া অনেকেই ঘুরে দাঁড়াতে পারছে না। নতুন বাজেটে পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষা বলয়ে আনতে চায় সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দেয়া হচ্ছে গুরুত্ব। 1 বছরে সুবিধাভোগী বেড়ে দাঁড়াবে 41 লাখ। বাড়তি বরাদ্দ লাগবে প্রায় 12,500 কোটি টাকা। 42 লাখ কৃষককেও কার্ড দিতে চায় সরকার। বাড়ানো হবে বয়স্ক ভাতার ব্যাপ্তিও। সুফলভোগী এখন 62 লাখ। তবে পর্যায়ক্রমে সাধারণ এবং 90 বা তদূর্ধ্বদের মাসিক ভাতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধবা ও স্বামী নিগৃহীতাদেরও সুবিধাভোগী এখন 29 লাখ মানুষ। পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে মাসিক ভাতার পরিমাণ। প্রতিবন্ধী ভাতায় বাড়বে সুফলভোগী, বাড়বে ভাতার পরিমাণও। একই সঙ্গে শিক্ষা ভাতাতেও অর্থাৎ উপবৃত্তিতে 4টি ধাপে বাড়তে পারে ভাতার অঙ্ক। সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচি, যেটি জীবনচক্র ভিত্তিক, অর্থাৎ হচ্ছে যে প্রসূতি মায়ের থেকে শুরু করে শিশু, কিশোর, যুবক, বয়স্ক মানুষ একদিকে যেমন আছে এই সুরক্ষা কর্মসূচিতে, তেমনি যারা অবহেলিত এবং দুর্দশাগ্রস্ত তারাও কিন্তু এই পূর্ণ জীবনচক্রকাল ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে স্থান পেয়েছেন। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, হৃদরোগে আক্রান্তদের সহায়তা দিতে বাজেটে বরাদ্দ রাখে সরকার। এবার বাড়ছে সেই বরাদ্দের পরিমাণ, বাড়বে উপকারভোগীর সংখ্যাও। বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ও অন্যান্য ভাতার পরিমাণও বৃদ্ধির চিন্তা আছে। সেক্ষেত্রে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, শহীদ মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সুফলভোগীদের সুবিধা বাড়বে। আমরা একটা কল্যাণকর রাষ্ট্রের ভিত ইতিমধ্যেই স্থাপনের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন লক্ষ্য করছি। যুবকদের মধ্যে কর্মসংস্থানহীনতা, সেটা একটা এমন এক পর্যায়ে গেছে যেটা অসহনীয়। সেখান থেকেও মুক্ত হওয়া দরকার।
জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের মাসিক ভাতায় তেমন পরিবর্তন আসছে না, তবে বাড়বে উপকারভোগীর সংখ্যা। মাসিক সর্বোচ্চ 5,000 টাকা করে 3 মাস কর্মহীন শ্রমিক অর্থাৎ বেকারদের সুরক্ষা দিতে বাজেটে রাখা হতে পারে বরাদ্দ। এই সরকার অনেক কার্ড ইত্যাদির কথা বলছে, কিন্তু ওখানে মূল দুটো কাজ, একটা হচ্ছে আর্থিক সক্ষমতার একটা বিষয় আছে যোগান দেওয়ার, দ্বিতীয় হচ্ছে এখানে যেন লিকেজ না হয়, মানে যার পাওয়ার কথা সে পায় না। অ্যাকচুয়ালি ওই প্রাতিষ্ঠানিক দুর্বলতাটাও অ্যাড্রেস করা দরকার। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা এমন কার্যক্রমে শক্ত তদারকি প্রয়োজন। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের টেনে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। বর্তমানে শতাধিক কর্মসূচিতে ব্যয় হচ্ছে লক্ষাধিক কোটি টাকা। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে সঠিক ব্যক্তি নির্বাচন। রিমন ওসমান, যমুনা নিউজ, ঢাকা। স্থবির পুঁজিবাজার গতিশীল আর টেকসই করতে দরকার নীতির সহায়তা। বিনিয়োগ খরা কাটাতে নতুন কোম্পানির তালিকাভুক্তি জরুরি। তাই আসছে বাজেটে কর্পোরেট কর হারে ছাড় দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। একই সাথে মুনাফা আয়ের উপর দ্বৈত কর পরিহারের দাবিও জানান তারা। বলেন, এর ফলে দীর্ঘমেয়াদী লোক নিতে আগ্রহী হবেন বিনিয়োগকারীরা। এছাড়া পুঁজিবাজারে বৈচিত্র্য আনতে বন্ড মার্কেট শক্তিশালীকরণে দিতে হবে গুরুত্ব। দেড় দশকের বেশি সময় ধরে পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। দরপতনে তলানিতে নেমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। পুঁজি হারিয়ে নিঃস্ব সাধারণ বিনিয়োগকারীরা। বাজার বিমুখ হচ্ছেন অনেকেই। এক দশকের ব্যবধানে 32 লাখ থেকে কমে বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে 16 লাখে। বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়িয়ে পুঁজিবাজার গতিশীল করতে ভালো কোম্পানির তালিকাভুক্তি দরকার। এজন্য কর্পোরেট কর হার কমিয়ে আনা জরুরি। একসময় তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান 10% থাকলেও তা কমিয়ে নামিয়ে আনা হয়েছে 5%। এতে কমেছে ভালো কোম্পানির তালিকাভুক্তি। তাই আগামী বাজেটে এক্ষেত্রে কর হারের ব্যবধান বাড়ানোর পাশাপাশি নিবন্ধন পদ্ধতি আরও সহজ করার দাবি সংশ্লিষ্টদের। বাজারটাকে যদি ধরে রাখতে হয়, we need lot of stocks, good stocks in the market. Kindly কয়েকটা বছরের জন্য ট্যাক্স ক্যাপটা বাড়িয়ে দেন। কারণ আপনি ধরেন আমার এখানে লিস্টিং হচ্ছে না, বাট দেয়ার আর সো মেনি বিগ কোম্পানিজ, গুড কোম্পানিজ আউটসাইড দ্য স্টক মার্কেট। তাদেরকে আপনি নিয়ে আসেন। তাদেরকে নিয়ে আসলে লং টার্মে কিন্তু এনবিআর এর বেনিফিট সবচেয়ে বেশি। সিস্টেম এমন একটা থাকতে হবে যেখানে কিনা অতি কম সময়ের মধ্যে ইচ্ছুক কোম্পানিগুলা, সক্ষম কোম্পানিগুলা তারা ফ্লোট করতে পারে। যদি ফ্লোট করতে পারে, দেন আই ডোন্ট থিঙ্ক ট্যাক্স ডিফারেন্স ইজ আ বিগ প্রবলেম। আমাকে যদি ট্যাক্স ব্রেক দেওয়া হয়, তবে সেই ট্যাক্স ব্রেকটা আমার বটম লাইনে হিট করবে। আমি সেটা ডিভিডেন্ড বা ক্যাপিটাল গেইনস আকারে আমি সাধারণ শেয়ার হোল্ডারকে দিতে পারবো। লভ্যাংশের উপর দ্বৈত কর আরোপ করাই মুনাফার চেয়ে মূলধনী লাভে বেশি আগ্রহী বিনিয়োগকারীরা, যা স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলার বড় অন্তরাই। তাই বাজেটে লভ্যাংশের উপর থেকে দ্বৈত কর পরিহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথমে তো কর্পোরেট ট্যাক্স কর্পোরেট দিচ্ছেই, সেইখান থেকে তারা ট্যাক্স পরবর্তী যখন ডিভিডেন্ড দিচ্ছে একটা এআইটি কাটা হচ্ছে। বিনিয়োগকারীদের জন্য এটার উপরে আবার যে তাদের নিজ নিজের ট্যাক্স ব্র্যাকেটে আছেন সেখানে ট্যাক্স দিতে হচ্ছে। দ্যাট বিকামস আ ডাবল ট্যাক্সেশন ইস্যু। অ্যান্ড এই জিনিসগুলো আমি মনে করি যে অ্যাক্টিভলি আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে একটু কনসিডার করা উচিত। বিকজ একজনের পলিসি কিন্তু আরও দুইজনের পলিসিকে এফেক্ট করে, ফলে বাজারে আপনার একটা নেগেটিভ এফেক্ট পড়ে। সো এখানে যদি কিছুটা ছাড় দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা অনেকেই উদ্বুদ্ধ ফিল করব। টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে ইকুইটি নির্ভরতা কমিয়ে বন্ড মার্কেট শক্তিশালী করা দরকার। এজন্য নীতি সহায়তা বাড়ানো জরুরি বলেও মনে করেন অংশীজনরা। বন্ড মার্কেট আমরা অনেকবার বলার পর বন্ড মার্কেটটাকে অ্যাকচুয়ালি ইফেক্টিভ করা যাচ্ছে না, কারণ শুধুমাত্র ইকুইটি মার্কেটের উপর ভর করে একটা মার্কেট তো টিকে থাকতে পারে না। ইটস নট এ সাস্টেনেবল মার্কেট। ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের দুইটা সমস্যা। একটা হচ্ছে যে এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আছে, এটার হিসাবায়ন এবং অডিটর সার্টিফিকেট সহ তাদেরকে মানে জমা দিয়ে তারপরে প্রত্যাবর্ষণ করতে হয় বা তাদের নিটা অ্যাকাউন্টে ক্রেডিটও করতে হয়। তো এটা কিভাবে সিম্পলিফাই করা যায়? শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলতে ব্যাংক ঋণে নির্ভরতা কমিয়ে উদ্যোক্তাদের পুঁজিবাজারমুখী করা জরুরি। এজন্য বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়নের পরামর্শ সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নেতারা জানায়, বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়েছে, অস্তিত্ব সংকটে পড়েছে স্টিল শিল্প। নেতারা জানায়, নির্মাণ খাতে মন্দা, ডলার সংকট ও এলসি খোলার জটিলতার মাঝে নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি স্টিল শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। নতুন ট্যারিফের কারণে প্রতি টন স্টিল উৎপাদনে খরচ বাড়বে ১,৭৮৫ টাকা। ভ্যাট ও অন্যান্য খরচ মিলে এই বাড়তি ব্যয় ৩,৫০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। স্টিল ব্যবহারের প্রায় ৬০% সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হয়। ফলে এই মূল্য বৃদ্ধির কারণে সরকারের নিজস্ব উন্নয়ন ব্যয়ও বহুলাংশে বেড়ে যাবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই শিল্প খাতকে রক্ষা করতে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন। ব্যাংক রেজুলেশন আইনের ১৮ ক ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। দুপুরে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠকে উদ্বেগ জানায় সংগঠনটি। এই ধারায় একীভূত হওয়া বা প্রক্রিয়ায় যাওয়া দুর্বল ব্যাংকগুলোর সাবেক শেয়ার হোল্ডার ও মালিকদের মালিকানায় ফিরে আসার আইনি পথ খুলে দেওয়া হয়েছে। বৈঠক শেষে সংগঠনের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবির জানান, বিপুল খেলাপি ঋণ, ব্যাংক সংস্কার, আমানতকারীদের টাকা ফেরত, বৈদেশিক মুদ্রা বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা গভর্নরকে জানানো হয়েছে। গভর্নর তার পরিকল্পনা ও উদ্যোগের কথা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং বাজেটের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এটা এক ধরনের সেন্ট্রাল ব্যাংকে বুঝবার একটা চেষ্টা আমরা করেছি। ওনারাও কিছু সম্পাদক সাহেবদের কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছেন। আমার মনে হয় যে এটা এক ধরনের পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে ইকোনমিকটা কিভাবে চলছে এইটা ব্যাংকের কাছ থেকে বোঝা এবং আমাদের উদ্বেগগুলি তাদেরকে জানানো, এটাই মেইন জিনিস ছিল। টেলিকম খাতের কর ব্যবস্থাপনায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সরকার এই খাতে আরও বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে। পাশাপাশি ভোক্তা পর্যায়ে কর ছাড়ের সুবিধাও পৌঁছে দিতে যাচ্ছে। বলা হচ্ছে, কমতে পারে সিম ট্যাক্সের পরিমাণ। পদ্মা সেতুর জন্য মোবাইল সেবায় আরোপিত ১% সারচার্জ বাতিলের প্রস্তাবও তুলেছে অপারেটররা। ১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল ইকোনমির দেশে অন্তর্ভুক্তির পরিকল্পনাও আছে বর্তমান সরকারের। এ বিষয়ে পর্যালোচনা শুনব রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের শাহেদ আলমের কাছ থেকে। জনাব শাহেদ আলম, টেলিকম খাতের কর কাঠামো যৌক্তিকীকরণের বিষয়টি বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। নীতি নির্ধারকরাও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। বিষয়টি কিভাবে দেখছেন জানাবেন আমাদেরকে। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সরকার অ্যাকনলেজ করেছে যে বর্তমানে টেলিকম খাতে যে ট্যাক্সেশনটা আছে সেটা আনসাস্টেইনেবল প্রায়। কারণ প্রায় ৫৫% আপনার ট্যাক্সেশন এখানে ডাইরেক্টলি আছে, যেটা জনগণের জন্য একটা আনএফোর্ডেবল একটা পর্যায়ে চলে গেছে। আবার সেদিক থেকে আমাদের ওভারঅল ট্যাক্সেশন আমরা দেখছি এফেক্টিভ ট্যাক্স রেট প্রায় 72% মধ্যে আছে। সুতরাং এই জায়গাটা আনসাস্টেইনেবল। এভাবে চললে ডিজিটাল সার্ভিস আর কস্টলি হয়ে যাবে। বর্তমানে আমাদের প্রায় 40% জনগণ এখনো কিন্তু আমাদের এই কানেক্টিভিটির মধ্যে নেই। আমাদের যদি আনতে হয় সেটার জন্য প্রথম যে জিনিসটা হচ্ছে সিমের যে ট্যাক্সটা অনেক বড় একটা অঙ্ক, প্রতিটা সিমের জন্য যে ৩০০ টাকা দিতে হয়, এটা আমাদেরকে রিমুভ করতে হবে। তাহলে আমরা হয়তো দেখতে পাবো ভবিষ্যতে যে আমাদের 40% জনগণ এখনো ডিজিটাল কানেক্টিভিটির বাইরে আছে, তাদেরকে আমরা কিন্তু ডিজিটাল কানেক্টিভিটির ভিতরে নিয়ে আসতে পারবো। এবং সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে শুরু করে ই কমার্স সবকিছুতে তারাও একটা অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ইকোনমিতে তারা জয়েন করতে পারবে। সো আমরা আশা করছি সরকার এই জায়গাটাতে বিবেচনা করবেন বাজেটে। ট্যাক্সেশন ছাড়াও, সিম ট্যাক্স ছাড়াও আমরা আশা করছি আরো কিছু ইস্যু আছে। স্পেকট্রাম ভ্যাটের ব্যাপারটা আছে। স্পেকট্রাম ভ্যাটটাও এটা অনেকদিন থেকে একটা ডিবেট হিসেবে আছে। আমরা আশা করছি যে স্পেকট্রাম ভ্যাটটাও রিমুভ করা হবে। বর্তমানে মোবাইল হ্যান্ডসেটের দাম তুলনামূলকভাবে বেশি, যা সাধারণ গ্রাহকদের জন্য স্মার্টফোন ব্যবহারে বাধা হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে দাম কমাতে বা স্মার্টফোনের প্রাপ্যতা বাড়াতে সরকারের কি ধরনের উদ্যোগ নিতে পারে? তো প্রথমত আমাদের দেশে যে স্মার্টফোনের উপরে বা নর্মাল ফোনের উপরে যে ট্যাক্সেশনটা আছে ইম্পোর্ট এবং বাংলাদেশে তৈরির ক্ষেত্রেও আমাদেরকে যে স্কেলি সিস্টেমে যে ইকুইপমেন্ট গুলো আনতে হয়, যারা মোবাইল ম্যানুফ্যাকচারার আছেন, আমরা যেটা দেখেছি এবং সরকারও সেটা অ্যাকনলেজ করছেন
যে এই খাতে যে পরিমাণ ট্যাক্স আছে তাতে কিন্তু ডিভাইসগুলো সহজলভ্য করা যাচ্ছে না। সুতরাং এখানে হাত দেওয়া দরকার, ডিভাইসকে সহজলভ্য করা দরকার। এছাড়া অবশ্য শুধুমাত্র ট্যাক্স কমালেই হবে না, আরো অনেকগুলো বিষয় আছে এখানে। সিম্পল এনইআইআর যেটা বাস্তবায়ন করা প্রয়োজন সেটা বাস্তবায়ন করা দরকার। আমাদের এখানে প্রচুর ইল্লিগাল ফোন ট্রেড হয়, সেগুলোকে বন্ধ করার ব্যবস্থা করা দরকার। প্রচুর আপনার জায়গা আছে যেখানে আপনার ডিভাইসগুলোকে ফ্ল্যাশ আউট করা হয়। আমাদেরকে এই সমস্ত যে ইল্লিগাল কাজগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে। তাহলে আমরা দেখব গ্র্যাজুয়ালি আমরা স্মার্টফোনের যুগে প্রবেশ করতে পারছি। এখনো আমাদের অ্যাভারেজ সব মোবাইল অপারেটর ঘিরে আমরা যদি বলি যে 56% থেকে 58% মতন জনগণের হাতে স্মার্টফোন আছে, আমরা যদি এটাকে 80% বা 90% পর্যন্ত না নিতে পারি তাহলে কিন্তু আমরা আবারও ওই ডিজিটাল অন্তর্ভুক্তির দিকে যেতে পারবো না। সো সরকার এই জায়গাটাতেও নজর দিয়েছেন, আমরা আশা করছি এই বাজেট একটা ভালো কিছু আমরা দেখতে পাবো। ডিজিটাল অর্থনীতির বিকাশে 5G প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ? এছাড়া বাংলাদেশে 5G বাস্তবায়নের প্রস্তুতির বিষয়ে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? 5Gর জন্য প্রধান অন্তরে আবারও আমি যেটা একটু আগে বলেছি, ডিভাইস। আমাদের এখন অ্যাভারেজ ধরেন আমি যদি বলি যে 12%-এর মতন ডিভাইস 5G এনাবল। কিছু কিছু জায়গায় অবশ্যই একটু এক্সেপশন আছে, ঢাকা চট্টগ্রামের বেশ কিছু জায়গায়, সিলেটের কিছু জায়গায় আমরা দেখেছি 5Gর কিছু কিছু পেনিট্রেশন বেড়েছে, 20 থেকে 25% বা 30% মতন হচ্ছে। সো এটা যদি একটা সাফিসিয়েন্ট জায়গায় না পৌঁছায় তাহলে আমি যে ইনভেস্টমেন্টটা করবো 5Gতে সেটা কিন্তু আসলে বসে থাকবে। এবং আমরা আরেকটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে যে 5G ভিত্তিক আমাদের অলরেডি নেটওয়ার্ক আছে এবং আমরা কিন্তু খুব সহজেই ডিপ্লয় করতে পারি, কিন্তু এই 5G ভিত্তিক যে সলিউশনগুলো আমার দেশের সমস্যাগুলো সমাধানের জন্য যে ডিজিটাল সার্ভিসগুলো সলিউশনগুলো আনা দরকার, আমাদের যে ইয়াং জেনারেশন আছে যেটা নিয়ে কাজ করা দরকার, সরকারেরও কিছু এখানে সহায়তা দরকার, সেটা হচ্ছে না। 5G অবশ্যই একটা আপনার আমাদের কাছে মনে হয় অ্যাটলিস্ট কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এটা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। আমি যদি বলি একটা পরিসংখ্যান থেকে জিএসএম এর একটা তথ্য বলছে যদি আমরা ডিভাইসের দাম কমাতে পারি, ট্যাক্সের দাম কমাতে পারি, 5G যদি আনতে পারি 2025-এর মধ্যে 35-এর মধ্যে আমরা প্রায় $45 বিলিয়ন আমাদের জিডিপিতে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। সুতরাং এটার একটা বড় ফিউচার আছে, বাট এটা সমন্বিতভাবে আমাদেরকে কাজটা করতে হবে। জনাব শাহেদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ইসলামী ব্যাংকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে এরই মধ্যে কেউ কেউ সেবা নিতে শাখায় প্রবেশ করছেন। অভিযোগ রয়েছে শাখায় প্রবেশের সময় তারা জেরার মুখে পড়ছেন। চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে শপথে ফিরিয়ে আনার দাবিতে গত সপ্তাহ থেকে আন্দোলন চলছে। বিভিন্ন সময় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করা হয়। সেবাগ্রহীতারা বলছেন শাখায় প্রবেশ করার সময় আন্দোলনকারীরা কেন যাচ্ছি তা জানতে চান, অনুরোধ করে প্রবেশাধিকার মিলছে। ব্যাংকাররা জানিয়েছেন সেবা দিতে তাদের প্রস্তুতির ঘাটতি নেই, তবে গ্রাহকদের আনাগোনা বেশ কম। আমি এই যে টাকা নিতে আসছিলাম, এখন টাকা নিয়ে চলে যাচ্ছে। তবু আমি এমনি রিকোয়েস্ট করে একটা ফর্ম নিচ্ছি, এখন ফিল আপ করতেছি, দেখি কাজ করবে কিনা। এটা আমাকে কলম বিরতির ব্যাপারে তারা করছে, আমি আমার একটা জরুরি প্রয়োজনে অনেক রিকোয়েস্ট করে আসলে টাকাটা জমা দেওয়ার ব্যবস্থা করেছি। সম্মানিত গ্রাহকরা যদি সেবা নিতে না আসেন তাহলে তো আমাদের সেবা দেওয়ার সুযোগ নেই। আমরা সবাই রেডি আছি। রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বলা হয়, দোকান, শপিং মল ও মার্কেটকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের কিস্তি ও কর্মচারীদের বেতন ভাড়া বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা সংকটে পড়েছেন। এই অবস্থায় 7টার পর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত খুচরা ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে। দোকান ও শপিং মল রাত 10টা পর্যন্ত খোলা থাকলে ব্যবসায়ীরা প্রত্যাশিত পরিমাণ বিক্রয় কার্যক্রম চালাতে পারবেন। এতে 70 লাখ দোকান ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে। বাড়বে বাণিজ্যের পরিধি, বাড়তি রাজস্ব পাবে সরকার। ক্রেতা সাধারণ সুবিধাজনক সময়ে কেনাকাটার সুযোগ পাবেন।
মধ্যপ্রাচ্যে নতুন হামলার খবর পাওয়ার পরবর্তী 1 ঘন্টার মাঝেই অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানির বাজার। এরই মাঝে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 3.63% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $96.75। অন্যদিকে WTI তেলের দাম বেড়েছে 3.35%, ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $93.89। যুদ্ধ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কায় জ্বালানি পরিবহনের নৌ রুটগুলো বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরুর পর গেল কয়েক মাস ধরেই অস্থিতিশীল বৈশ্বিক জ্বালানি বাজার। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।